নমস্কার, স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য পিপলে। আজকে আমরা আলোচনা করব সারা দেশে যে উপনির্বাচনগুলো হয়ে গেল, যার ফলাফল আজকে প্রকাশিত হয়েছে, বিভিন্ন রাজ্য বিধানসভার উপনির্বাচন, তাই নিয়ে। অবশ্যই আমাদের ফোকাসের মধ্যে বেশি করে থাকবে পশ্চিমবঙ্গ বিধানসভার উপনির্বাচন, যেখানে 4টি আসনের মধ্যে 4টিতেই শাসক দল তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতেছে। না, টেলিভিশনে এটাকে আবার বিপুল ভোটে জিতেছে। এবং 3টি আসনে বিজেপি প্রার্থীর বিরোধী প্রার্থীর জামানত জব্দ হয়েছে, মানে প্রধান বিরোধী দল যারা, তাদের জামানত জব্দ হয়েছে। সিপিআইএম তো কোনো সুবিধাই করতে পারেনি, কোথাও তারা হিসেবের মধ্যেই নেই। এটা নিয়ে আমরা আলোচনা করব এই উপনির্বাচনে ফলাফল কি রাজনৈতিক বার্তা দিচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বাইরে সারা দেশে যখন তৃণমূল তাদের নিজেদের বিস্তার করার চেষ্টা করছে, এই পরিপ্রেক্ষিতে এটা নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে ইতিমধ্যে দুজন সিনিয়র জার্নালিস্ট রয়েছেন দিল্লি থেকে গৌতম লাহিড়ী, কলকাতা থেকে শিখা মুখার্জি। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দিতে যাচ্ছেন নির্মাল্য মুখার্জি। না, নির্মাল্য এসে গেছেন। নির্মাল্য, তোমাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা আলোচনা শুরু করি এবং শুরু করি এই জায়গাটা থেকে, যেটা আমি শুরুতে বললাম আর কি, যে এই উপনির্বাচনের ফলাফলটা পশ্চিমবঙ্গ, আমরা প্রথমে শুধু পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করব, তারপর আমরা সারা ভারতে যাব। পশ্চিমবঙ্গে এই উপনির্বাচনের ফলাফলটা বিজেপির পক্ষে তো আমার মনে হয় যে যথেষ্ট চিন্তার কারণ হবে আর কি। মাত্র কয়েক মাস আগে এইভাবে যেতে, বিশেষ করে আমি যদি কুচবিহারের দিনহাটা আসনটা দেখি, একজন কেন্দ্রীয় মন্ত্রী যে আসনটা লড়াই করলেন, বিধানসভা ভোটে অল্প ভোটে জিতলেন, সেখানে যেভাবে বিজেপি পর্যুদস্ত হলো, তাতে বিজেপির উপরে আর কি কোনো আশা ভরসা মানুষের সম্পূর্ণ চলে গেল এত অল্প সময়ের মধ্যে? অনেক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা আছে। নির্মলা, তোমার কথা একটু শুনি সংক্ষেপে। তুমি কিভাবে দেখছো এই উপনির্বাচনের ফলাফলকে, 4টে উপনির্বাচনের ফলাফল? নির্মল। না দেখো, একটা হচ্ছে প্রথম কথা, বিজেপি প্রায় 40 থেকে 90,000 ভোট প্রত্যেকটা জায়গায় প্রায় কমে গেছে, আর 4টে জায়গাতেই বিজেপি হেরে গেছে। তার মধ্যে দুটো ওদের ছিল, যে দুটো ছিল সেই দুটো তো হেরেছে এবং খুব মানে সিরিয়াসলি হেরেছে। এবং দেখা যাচ্ছে যে 40 থেকে 90,000 একটা ডিফারেন্স রয়েছে, ভোট কমছে। সুতরাং এখন এই ট্রেন্ডটা থাকতেই পারে। 213টা আসন যে অলরেডি পেয়ে গেছে, তখন মানুষ আর নতুন করে কিছু ভাবনা চিন্তা করবে না। তখন একটা আশা ছিল হয়তো বা কিছু পাল্টাতে পারে, সেই জন্য সেই জিনিসটা হয়েছে। যেন আজকে 63,000 ভোটে যদি 63, আমার যতটুকু মনে পড়ছে 63,000 ভোটে যদি শান্তিপুর জিতে থাকে তৃণমূল, 64 নির্মল 64 ও 64, আচ্ছা ঠিক আছে। এবার না 64 প্লাস, আমি বাকিটা বললাম না, 64 প্লাস। এবং সেটা যদি হয়ে থাকে তার মানে 17,000 ক্লিয়ার করলো, 16,000 ক্লিয়ার করলো প্লাস 64, তার মানে দাঁড়ানো হচ্ছে মোট 80,000 ভোট আর কি। তার মানে এবার আমি যে হিসাবটা দেখছি, পুরো উদয়ন তো অলরেডি ছিল, অলরেডি বিস্তারিত সিট ধরে ধরে আলোচনা নির্মলে পড়ে যাব। আমার যেটা ধারণা বিজেপি সামগ্রিকভাবে এতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না পশ্চিমবঙ্গে। কারণ বিজেপির যা ক্ষতি হওয়ার সেটা তো অলরেডি হয়ে গেছে, বিজেপি হেরে গেছে। বিজেপি তাকিয়ে আছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে যদি এই ধরনের, আমরা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে আলোচনা পরে আসবো। তুমি যেটা বলছো সেটা যে উপনির্বাচনে শাসক দল জিতবে, আমরা সাধারণভাবে সাংবাদিকরা তাই মনে করি, শাসক দল জিতবে, এটাই স্বাভাবিক। বিরোধী দল খুব সুবিধা করবে, এটাই স্বাভাবিক। এটা আমি অস্বাভাবিকতাকে যে এবার মার্জিনটা কত হয়েছে সেটা মানে উপনির্বাচনে শাসক দল জিতবে, এটাই স্বাভাবিক। এটাতে আমরা তিনটেতেই তার জামানত জব্দ হয়ে গেছে, তিনটে। হ্যাঁ, সুতরাং স্বাভাবিক রেজাল্ট তাই হচ্ছে। উপনির্বাচনে শাসক দল জিতবে পশ্চিমবঙ্গে, সেই ট্রেন্ডটি আমরা দেখেছি। বিজেপির কোনো প্রভাব নেই। শিখাদি, তোমার প্রাথমিক বক্তব্য শুনি সংক্ষেপে, শুধু পশ্চিমবঙ্গ নিয়ে। এখন কিন্তু দেখো 4টে সিটে জিতবে এটা আমরা ধরেই নিয়েছিলাম, কারণ তুমি যেটা বললে যে শাসক দল উপনির্বাচনে জেতে, এটাই হলো আমাদের এত বছর সাধারণ জেনারেল নর্ম এইটা। কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হলো, এক হলো মার্জিন গুলো হিউজ। তার দুটো জিনিস, মার্জিন, অত বড় মার্জিন হওয়ার একটা ইন্ডিকেশন দেয় যে মানুষ কিন্তু ভোটটা দিয়েছেন, খুব কনসিয়াসলি ভোটটা একটা জায়গায় দিয়েছেন। এটা এমন নয় যে শাসক দলকে দিয়ে দিলাম, বাট একটা কনসিয়াস ডিসিশন একটা হয়েছে। এক, দ্বিতীয় কথা হলো যে
বিজেপি যে রাজনীতিটা করলো ইলেকশনের ঠিক আগে দুর্গাপুজোর সময়, চিটাগং থেকে শুরু করে অন্যান্য জায়গায় যে ধরনের তারা রাজনীতি করলো, যে যেখানে বাংলাদেশের কতগুলো পুজোর অনুষ্ঠান অ্যাটাক হলো, সেটা নিয়ে রাজনীতি হলো, সেটা নিয়ে প্রচুর অনেক প্রচার হলো, এবং সেটা কিন্তু সীমিত থাকলো না। এটা আগের দিন একবার আমরা আলোচনাও করেছিলাম তোমার এই ফোর্থ পিলারে, যে বাংলাদেশের এই ঘটনাটা ভারতবর্ষের অভ্যন্তরীণ রাজনীতির উপরে যেভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা হলো, সেটা কিন্তু পশ্চিমবাংলার দিকে তাকিয়ে, খানিকটা আসামের দিকে তাকিয়ে, কারণ আসামে 5টা সিট ছিল, পশ্চিমবাংলায় 4টে সিট ছিল। ফলে এই যে এই ধরনের যে রাজনীতি, সেটা অন্তত পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিম বাংলায় মানুষ এটাকে পছন্দ করেননি এবং সেটাকে তারা রিজেক্ট করেছেন, একেবারে আউটরাইট রিজেকশন। এটা আসামের ইন্টারপ্রিটেশন আলাদা। আমরা পশ্চিমবঙ্গের বাইরে অন্য যাব, অবশ্যই যাব, কারণ সারা দেশে তো উপনির্বাচন হয়েছে, বহু বিজেপি শাসিত রাজ্যে উপনির্বাচন হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা পরে যাব। উপনির্বাচন, হ্যাঁ 30টা উপনির্বাচন আর 3টে লোকসভা। 3টে লোকসভা, 30টা বিধানসভা, পশ্চিমবঙ্গে মাত্র 4টে। গৌতম দা, পশ্চিমবঙ্গ কেন্দ্রিক যে আলোচনা শুরুতে আমি করতে যাচ্ছি, সেখানে উপনির্বাচনের ফলাফলের সম্পর্কে তোমার কি প্রাথমিক বক্তব্য? গৌতম, আমার বক্তব্য হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন শেষ হয়েছিল এবং তাতে আমরা আলোচনাতেও আমি আমার একটা মত প্রকাশ করেছিলাম যে রায়টা বিজেপির বিরুদ্ধে এবং সমস্ত পশ্চিমবাংলা বাসী তারা বিজেপিকে রুখতে চেয়েছিলেন। আমার মনে হয়েছে এই উপনির্বাচনে সেই ধারাবাহিকতাটাই বজায় রয়েছে এবং তার কোনো ব্যতিক্রম ঘটেনি। হ্যাঁ, অনেকেই এই ব্যাখ্যা দিচ্ছেন যে শাসক দল হলে সাধারণত তারা জয়ী হন, কিন্তু এখানে দেখা দরকার যে ভোটের শতকরা হিসাবটা। দুটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটি আসনই কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার আসন এবং যেখানে বাংলাদেশের ঘটনাবলীর একটা প্রভাব পড়ে এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন প্রকাশ্যে এই ঘটনার পর তাদের শান্তিপুরে ভোটের লাভ হবে, কারণ হিন্দু কনসলিডেশন হবে। এগুলো তো ঘটেনি, শিখা বলেছে, আমি ওটা রিপিট করছি না। কিন্তু যেটা এর সঙ্গে সঙ্গে যেটা কিন্তু আরো তাৎপর্য, একটা কিন্তু যোগসূত্র রয়েছে গোটা ভারতের বাকি উপনির্বাচনগুলো, যেগুলো পরে আসবো, এখন নয়, পরে আসার কথা। কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনে মানুষ যারা ভোট দিয়েছেন সচেতন ভাবে, তারা কিন্তু কেবলমাত্র বিজেপি বিরোধী ভোট দিয়েছে। এবং আমার যেটা দেখেছি যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই প্রতিক্রিয়াটা কিন্তু বিধানসভা নির্বাচনের মতোই প্রতিক্রিয়া, যে বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে। তিনি বলেননি এটা তৃণমূল কংগ্রেসের জয়, তিনি বলেননি এটা তাঁর জয়, তিনি বলেছেন এটা বাংলার জয়। ফলে বাংলার জয় এই কারণেই যে সামগ্রিকভাবে বাঙালি মানুষের মধ্যে একটা চেতনা তৈরি হয়েছে গত বিধানসভা নির্বাচন থেকে, যে বিজেপি যে কোনো কারণেই হোক পশ্চিমবঙ্গে একটি কাঙ্ক্ষিত রাজনৈতিক দল নয়, যে কারণে এবারে তাদের নাহলে জামানত খুইয়ে দেওয়ার মতো ঘটনা কিন্তু উপনির্বাচনে অন্যত্র সর্বত্র ঘটেনি। আর রাজস্থান একটা ঘটেছে, যেটা পরে আসবো। কিন্তু ঘটনা হচ্ছে যে এইরকম ভাবে যে পরাজয়, এই যে বিপুল মার্জিনের যে ব্যবধান, তার মানে বেশিরভাগ মানুষ ভোট দিয়েছেন সচেতন ভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে এবং নিশ্চিতভাবে এটা তৃণমূল কংগ্রেসকে অনেক বেশি উজ্জীবিত করবে। তাদের যে পশ্চিমবাংলার বাইরে যে বিস্তারের যে পরিকল্পনা, মমতা বন্দ্যোপাধ্যায় ভাবমূর্তিতে অনেকটা তিনি যে বিজেপি বিরোধী একজন প্রকৃত নেত্রী, এটা আরো একবার অন্তত এই বার্তাটা অন্তত পৌঁছচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা আমি পছন্দ করি বা না করি। ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গের এই নির্বাচন কিন্তু যে ঘটনাটা বিধানসভা থেকে শুরু হয়েছিল, বিজেপি কেবলমাত্র, আমি বলবো যে একমাত্র বাংলাদেশের ঘটনাটাই ঘটনা নয়, উত্তরবঙ্গে যারা বিভাজনের কথা বলেছিলেন এই বিজেপি নেতৃত্ব, তাদের বিরুদ্ধেও একটা রায় হয়েছে দিনহাটায় এবং সেখানে কিন্তু তারা চেয়েছেন বাংলার একসঙ্গে থাকবেন, তারা ভাগ চান না। তৃতীয়ত, যে বিজেপি যাদের উপর নির্ভর করতো, যে মতুয়া ভোট শান্তিপুর, সেই মতুয়ার সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশে ছুটে যেতে হয়েছিল, সেই মতুয়া ভোটও কিন্তু ফিরে এলো তৃণমূল কংগ্রেসের দিকে। আরেকটি ঘটনা একেবারে উল্লেখ না করে পারছি না,
কিছুটা হলেও, আংশিক হলেও বামপন্থীদের ভোট কিঞ্চিত বেড়েছে। এটা বাড়ার কারণ হচ্ছে ফরওয়ার্ড ব্লক যেমন দিনহাটায় যে ভোট পেয়েছিল সেই ভোটটা পুরোপুরি তৃণমূলে দিয়েছে, বিজেপিকে না দিয়ে। তেমনি গোসাবায় আরএসপির ভোট ওটাটাই তৃণমূল কংগ্রেসে গিয়ে পড়েছে, এবং সেটা কিন্তু বিজেপির কাছে যায়নি, যে কারণে বিজেপির নিজস্ব যে ভোট ব্যাংক তৈরি হচ্ছিল তাতে কিন্তু একটা ফাটল। এই বামপন্থীরা তাদের পুরনো ভোট কিছুটা পুনরুদ্ধারের একটা প্রক্রিয়া হয়তো শুরু, এমনকি এক প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি মন্তব্য করেছেন, আমরা চাই বিজেপি নয় সিপিএমই বিরোধী দল হিসেবে উঠে আসে। ফলে বামপন্থীদের সামান্য হলেও যে একটু উন্নতি, যদিও তারা পরাস্ত হয়েছে, এ বিষয়ে আমি তাদের কোনো সেই কৃতিত্ব দিচ্ছি না, কিন্তু কিছুটা হলো চেষ্টার একটা প্রভাব দেখা গেছে। আর অবশ্যই ভারত সরকারের সাম্প্রতিক কতগুলো আর্থিক সিদ্ধান্ত, যে ব্যাপারে মানুষ অত্যন্ত ক্ষুব্ধ, পেট্রোল ডিজেলের দাম, রান্না গ্যাসের দাম, নিশ্চিতভাবে তারা কিন্তু তার একটা প্রতিফলন ঘটেছে বলে আমি মনে করি। শুধু প্রথমটা অনেকগুলো ইস্যু তুমি বললে, সীমান্তবর্তী এলাকা প্রায় সবগুলি সীমান্তবর্তী এলাকা, একদম সীমান্ত লাগোয়া হবে না, বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত খুব কাছাকাছি, এবং বাংলাদেশের ঘটনাবলীর প্রভাব শান্তিপুরে, গোসাবাতে, দিনহাটাতে পড়া খুবই স্বাভাবিক। বিষয় খুব শান্তিপূর্ণ। আমরা এবার কত দর্শকদের যে প্রশ্ন আছে, যেহেতু রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা এবং যেহেতু ভোটের ফলাফল সকলেই জানেন, আমাদের দর্শক যে প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে যদি আমরা আলোচনাটা শুরু করি, মানে একটা সূত্র ধরে আমি সেভাবে এগোতে চাইছি। যেমন সায়নী দত্ত বলে যে, নির্মাল্য তোমার কাছেই প্রশ্ন করছেন, যেভাবে তৃণমূল কোনো বাজ বিচার না করে প্রায় সব বিজেপি নেতাদের জলে নিচ্ছে, এর ফলে ধর্মনিরপেক্ষ সাধারণ মানুষ, বিশেষ করে শহরে চিন্তাশীল মানুষ তৃণমূল ছেড়ে বা সিপিএম কে ভোট দেবেন পরবর্তী নির্বাচনে। অবশ্য তৃণমূল যেভাবে যেটা সায়নী দত্ত বলছিল, এর আগে উনি আরেকটা প্রশ্ন করেছিলেন, একই মহিলা সায়নী দত্ত এটা প্রশ্ন করছিলেন, উনি প্রশ্ন করছেন এর আগে দিন দিন যেভাবে বিজেপি দলের লোকজন তৃণমূলে চলে যাচ্ছে, তাতে বিজেপি কে ভালো ফল করবে, এটা আদৌ আশা করা যায়? আমরা ধরে নিই দল বদল নিয়ে উনি কথা বলছেন সায়নী দত্ত। নির্মলা, এটা নিয়ে না, আসলে ভোট হওয়ার পরে ৭৭ জনের মধ্যে তো ৩২ জন তৃণমূলেরই ছিল, তারা তৃণমূলেরই ক্যান্ডিডেট, মানে যারা জিতেছে আর কি, বিজেপির হয়ে যারা জিতেছে। আরো বেশি, হয়তো বেশিই ছিল আমার হিসেব অনুযায়ী। হ্যাঁ, শিখাতে কিছু বলবেন? হ্যাঁ, ৪০। নির্মাল্য, আমি তোমায় মনে করিয়ে দিই যে নির্বাচনের আগে যখন তৃণমূল থেকে লোকজন, ওই ডিসেম্বর জানুয়ারি এই সময়টা যখন পিক ডিফেকশন হচ্ছে তৃণমূল থেকে বিজেপিতে, তখন অমিত শাহ, যিনি বিজেপি দলের একেবারে মাস্টারমাইন্ড, তিনি কিন্তু পরিষ্কার দুই অর্থহীন ভাষায় বলেছিলেন যে বিজেপির একটা 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 কি বলবো, বিজেপির একটা প্রসেস আছে যেখানে তারা ভিন্ন দল থেকে লোকজনকে নিয়ে তাদের দলের সঙ্গে ইন্টিগ্রেট করে দেন, এবং সেই ইন্টিগ্রেশন তাদের কিন্তু সিমলেস ইন্টিগ্রেশনের কথা উনি বলেছিলেন। ফলে তোমার এই যে বিশ্লেষণ যে ৩২ জন তো তৃণমূল থেকেই এসেছিলেন, তারা কিন্তু তাদের তৃণমূলের আইডেন্টিটি অমিত শাহর মতে, অমিত শাহর মতো অভিজ্ঞ একজন বিজেপি নেতা, তিনি কিন্তু বলছেন যে বিজেপিতে এই জিনিসগুলো মোকাবিলা করার এবং এটাকে সিমলেসলি ইন্টিগ্রেট করার একটা পদ্ধতি রয়েছে এবং তারা সেটা করতে পারবেন। ফলে এই ৩২ জনের আইডেন্টিটি রিটেন্ড হয়ে গেল বিজেপিতে জয়েন করে, এটা কিন্তু একটা ভুল ইন্টারপ্রিটেশন। বিজেপির নিজের যে পদ্ধতি আছে, আমার ধারণা সিমলেস ইন্টিগ্রেশন যে কথাটা আপনি বলছেন, এই কথাটা যেমন ঠিক, আবার সেই কথাটা ভুল। তার কারণ এটা একটা স্ট্র্যাটেজি। সেটা অমিত শাহ ভালো বলতে পারবেন, কিন্তু অমিত শাহ ওটা বলেছিলেন। আমার যেটা অঙ্ক যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ৭৭ জন যে জিতেছিল তার মধ্যে ৩২ জন তৃণমূল থেকে আসাই প্রার্থী, তারা জিতেছে। আজকে যদি ৩২ জন চলেও যায়, সেখানে বিজেপি ৪৫। আমি কোনোদিনই বিজেপিকে ৩৮ থেকে ৪০-এর ভিত্তিতে রাখি, কারণ মানে কোর বিজেপি এরা কেউই নয়, এরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে জয়েন করেছে। সুতরাং সিমলেস ইন্টিগ্রেশনটা শুধু ইলেকশনের জন্য এটা সম্ভব না। এটা সায়নী যে প্রশ্নটা আমি একটা, সায়নীর প্রশ্ন তো আছে, আসবেন, আমি একটা বলি। তারপরে সিমলেস ইন্টিগ্রেশনটা
দেশের অন্য রাজ্যে হয়, পশ্চিমবঙ্গে হয়নি, এরকম একটা তত্ত্ব তোলা যেতে পারে, যেরকম অনেকে না, বলছেন সেটাও বলা যেতে পারে যে না। তার কারণ Definitely বলা বেঙ্গলি যেতে ভোট ব্যাংক সুপারসেডিং হিন্দু আর মুসলিম ভোট ব্যাংক, গৌতম দাও যে ইঙ্গিতটা দিয়েছে, বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে মানুষ যখন ভোট দেন, সেটা ওই হিন্দু মুসলিমকে অতিক্রম করে যায় কিনা, এটা একটা প্রশ্ন। বলুন আমি বলুন। হ্যাঁ, আমি সেটা হচ্ছে, ঘটনাটা হচ্ছে যে তুমি যে প্রশ্নটা করছো সেটা হচ্ছে এই যে সিমলেস ইন্টিগ্রেশনের কথাটা অমিত শাহ যেটা বলেছেন, সেটা আমার ওটা ইলেকশন স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। কারণ এরা কেউ কোর বিজেপির লোক নয়। যেমন ধরুন বাবুলকে আমি কোনোদিন কোর বিজেপির লোক বলে মনেই করি না। সে সবসময় শুভেন্দু অধিকারীও কি কোর বিজেপির লোক নয়? শুভেন্দু অধিকারী আজকে কোর বিজেপির লোক হয়েছে, তার কারণ হচ্ছে সেটা তার শ্লাঘার বিষয় যে পশ্চিমবঙ্গের সব থেকে পপুলার লিডারকে সে হারিয়েছে। সুতরাং আর কেউ চলে যাক না যাক, সে কোনোদিন যাবে এখন না। তো সেটা ইতিহাস হয়ে গেল। না, সেটা ইতিহাস, সেটা কেন ইতিহাস হবে? ওটাও যেমন আচ্ছা, ইতিহাসে শিখাদি রয়ে শিখাদি, গেল, নির্মলা বলে নিক, তারপর তুমি বলো। ওটাও যেমন ইতিহাসে রয়ে গেল, এটাও রয়ে গেল, হারটাও রয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন ঠিক কথা, কিন্তু হেরে জিতলেন। যাই হোক, অনেকেই এরকম হেরে যেতেন, না, কিন্তু আমরা এসে আমরা যাবেন। আমরা আমরা এই প্রশ্নটা যাই এবার নির্মলা। আমি ওইটার মধ্যে যাচ্ছি। যে প্রশ্নটা আসছে দর্শকদের কাছ থেকে, সেটা হচ্ছে আমার ধারণা, সেটা হচ্ছে যে আজকে শান্তিপুরে বাংলাদেশের ঘটনার পর অনেকেই ভেবেছিল শান্তিপুরে যে 17,000-এর ডিফারেন্সটা ছিল, সেই ডিফারেন্সটা আর যাই হোক বিজেপি হয়তো ধরে রাখতে পারবে, এবং দেখা গেল যে সেটা রাখতে পারলো না, উল্টে হেরে গেল। এখন আমার কাছে বিষয়টা হচ্ছে যে ধর্ম নিয়ে বিজেপি সবসময় বিরুদ্ধে, আমরা সবাই বলি যে বিজেপি ধর্মীয় রাজনীতি করে, বিজেপি একটা রিলিজিয়াস পার্টি, এটা সবসময় বলা হয়ে থাকে। কিন্তু আজকে ধর্মটা কাজ করলো না। হিন্দু নিধন যজ্ঞ যেটা ওখানে হলো, সেটা এখানে কোনো এফেক্ট করলো না। ঠিক আছে, তার মানে ধর্ম থেকেও মানুষের কাছে তার মানে অন্য এখানে কিছু কি যোগ্য করা দরকার, এখানে কি যোগ্য করা দরকার, সেটাই মানুষ জিজ্ঞেস করছেন। ওখানকার যজ্ঞের যদি প্রভাব না পড়ে, দর্শক যারা কোনটা বলছেন পরিষ্কার যে তাহলে কি আবার শহুরে চিন্তাশীল মানুষ তৃণমূল ছেড়ে না। সিপিএম কে ভোট দেবে পরবর্তী নির্বাচনে? আমি তারপরে প্রশ্ন করে সায়নী আমি দত্ত যার প্রশ্নের উত্তর দিচ্ছেন, তিনি বলছেন প্লিজ বলুন আপনি পশ্চিমবঙ্গের না, বিরোধী দল হিসেবে সোজা কথায় কি বিজেপিকে সরিয়ে আবার বামপন্থীরা উঠে আসতে পারে? না, না, বামপন্থীদের আমি কোনো আশাই দেখি না। কারণ বামপন্থীদের ভোটটা চলে যাচ্ছে অন্য জায়গায়। যেমন গৌতম দা বললেন, আরএসপির ভোট চলে গেছে, ফরওয়ার্ড ব্লকের ভোট চলে গেছে। হ্যাঁ, বামপন্থীদের ভোটটা শিফট হয়ে গেছে, ওটা আর ফিরে আসবে না। খড়দাতে ওরা 2-এ ছিল, কিন্তু আলটিমেটলি সেই 3-এই নেমে এলো, বিজেপি আবার 2-এর জায়গাটা নিয়ে নিল। কিন্তু ঘটনাটা হচ্ছে বামপন্থীরা যে যৎসামান্য, ধরুন 2021-এর বিধানসভা নির্বাচনে 128টা সিটের মধ্যে সিপিএম 114টাতেই তার জামায়াত চলে গেছে। ঠিক আছে, সুতরাং ওটা আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই আচ্ছা, আমার ঠিক তাই। আছে, ঠিক আছে, তার মানে বিরোধী দল হিসেবে বিজেপি থাকবে, সেটা হচ্ছে আপনার তার কারণ মতামত। হচ্ছে 2,28,00,000 যে ভোট বিজেপি পেয়েছে, সেই ভোটটাকে আমি কোনোভাবেই খাটো করে দেখতে পাচ্ছি না। কারণ যেটা ধারাবাহিকতায় এসেছে, উপনির্বাচন শাসক দল যেতে সেটাই রয়ে গেছে। কারণ ওরা ভেবেছে আর কোনো আমরা এখান থেকে আলোচনাটাকে একটু পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাই। শিখাদি, তোমার কাছে যাচ্ছি। উপনির্বাচনে শাসক দল জেতে সাধারণভাবে, এটা হচ্ছে সবাই জানে, পশ্চিমবঙ্গ নিয়ে আমরা আলোচনা শুরু করেছি, কিন্তু এবার কিন্তু সারা দেশের উপনির্বাচনের ফলাফলের দিকে আমরা যদি তাকাই, সেখানে কিন্তু শাসক দল জেতেনি। শাসক দল মানে বেশি বিজেপি, তারা জেতেনি। তুমি একটু সারা দেশের চিত্রটা যদি প্রথমে বলো, তারপর এটা নিয়ে আমরা আলোচনায় যাবো। দেখো, আমি যেটা একটা জিনিস খুবই পরিষ্কার, যে কি কতগুলো একেবারে বিজেপির জন্য যে রাজ্যগুলো ভীষণই গুরুত্বপূর্ণ, কর্ণাটকা, হিমাচল, মধ্যপ্রদেশ, এগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ বিজেপি যেটা চেয়েছিল এই পশ্চিমবাংলার 2021-এর নির্বাচনের পরিপ্রেক্ষিতে, যে তাদের যে আমি জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডটা দিতে বাধ্য, তার কারণটা না, আমি বলছি তুমি আগে ফলাফলটা দাও, কারণ আমাদের এখানকার মিডিয়াতে ফলাফলটা নিয়েই আলোচনা হচ্ছে না। ওকে, সারা দেশে ফলাফলটা নিয়েই আলোচনা হচ্ছে না। অনেক দর্শক জানেনই না যে সারা দেশে উপনির্বাচনগুলোতে কি হয়েছে। পশ্চিমবঙ্গের মিডিয়া শুধু সারা দেশে 30টা অ্যাসেম্বলি সিটে উপনির্বাচন হয়েছে এবং 3টে লোকসভা সিটে উপনির্বাচন হয়েছে। তার মধ্যে খুবই ইন্টারেস্টিং সেটা হলো যে মধ্যপ্রদেশে কিন্তু বিজেপি 2টো সিট
রিটেন করেছে, একটা সিট কংগ্রেস পেয়েছে। কর্ণাটকাতে বিজেপি কিন্তু অদ্ভুতভাবে হেরেছে। সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা হওয়া উচিত ছিল না। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো হিমাচলে তাদের একটা লোকসভা সিট আর 3টে অ্যাসেম্বলি সিট, প্রত্যেকটাতেই কিন্তু বিজেপি হেরেছে, এবং হেরেছে কংগ্রেসের কাছে। ফলে এই যে একটা এটা কিন্তু যিনি ওখানে মুখ্যমন্ত্রী, হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, তিনি কিন্তু স্বীকার করছেন যে এটা অপ্রত্যাশিত। কর্ণাটকাতেও কিন্তু রেজাল্টটা অপ্রত্যাশিত। অন্যান্য ধরো বিহারে যেটা খুবই ইন্টারেস্টিং, সেটা হলো যে একটি সিটে জেডিইউ জিতেছে, মানে নীতিশ কুমারের দল জিতেছে। আরেকটি সিটে তেজস্বী, মানে আমাদের লালু প্রসাদ যাদবের দল জিতেছে। এই যে বিহারে কিন্তু তাহলে যে চিত্রটা বেরিয়ে আসছে, সেটা হলো যে ফলাফলটা তাদের রাজ্য নির্বাচনে হয়েছিল, ঠিক সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে উপনির্বাচনে। জেডিইউ এবং আরজেডি, বা জেডিইউ অ্যালায়েন্স আর আরজেডি দুজনে কিন্তু প্রায় সমানে সমানে তারা টক্কর দিচ্ছে পরস্পরকে। ওয়াইএসআর আন্ধ্রাতে, ওয়াইএসআর কংগ্রেস, তারা কিন্তু তাদের সিটটা রিটেন করেছে। তেলেঙ্গানাতে বিজেপি জিতেছে, মানে তেলেগু রাষ্ট্র সমিতি জেতেনি। আবার যেটা অদ্ভুতভাবে মহারাষ্ট্রতে শিবসেনা একটা সিট তার বেড়েছে, কারণ ওখানে একটা উপনির্বাচন ছিল। ফলে অনেকগুলো জায়গায় যেটা দেখা যাচ্ছে যে, এবং আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ একটা উপনির্বাচন, সেটা হলো হরিয়ানাতে ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল, যারা বিজেপির সঙ্গে থেকেও বিজেপির সঙ্গে নেই, এরা হলো চৌঠালার দল। তার কারণ তারা কৃষক আইনের বিরুদ্ধে তারা কিন্তু একটা রাজনৈতিক পজিশন নিয়েছে, এবং তাদের এখন যে পরিস্থিতি, তাতে তারা যে কোনো সময় সরকার ভেঙে বেরিয়ে আসতে পারে। সেখানে কিন্তু আইএনএলডি বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে জিতেছে। তার মানে কিছু কিছু জায়গায়, কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ রাজ্যে, বিজেপির জন্য যে রাজ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, বা অন্যভাবে ভাবতে গেলে বিরোধী পক্ষের জন্য যে রাজ্যগুলো আরো গুরুত্বপূর্ণ, সেই রাজ্যে কিন্তু এক ধরনের মানে এগেইনস্ট দ্য কারেন্টটাকে আমরা যদি ধরে নিই যে শাসক পক্ষই উপনির্বাচনে যেতে, তাহলে এগেইনস্ট দ্য কারেন্ট নিয়ে মানুষ কিন্তু দিয়েছেন। এই যে এগেইনস্ট দ্য কারেন্ট যাওয়ার এইটা যে কারণগুলো, এবং এমন নয় যে বিজেপির প্রচারে কোনো খামতি ছিল, আমি জাস্ট 1 মিনিট বলে দিই, তারা কিন্তু যেভাবে ধর্ম নিয়ে পশ্চিমবাংলার নির্বাচনের প্রচার করেছে, ঠিক একইভাবে অন্যান্য রাজ্যেও কিন্তু ধর্মের সুরসুরি দিয়ে তারা কিন্তু নির্বাচনের প্রচার করেছে। ফলে কোনো একটা জায়গায় মানে তাল কেটে যাচ্ছে বা সুর কেটে যাচ্ছে, এরকম একটা ব্যাপার কিন্তু বিজেপির দিক থেকে ঘটছে। এটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা। সারা দেশের ছবিটা তুমি মোটামুটি ভালোভাবে তুলে ধরলে দর্শকদের কাছে। আমি সেটাই চাইছিলাম। আমি তার পরবর্তীকালে যে আলোচনাটা আমরা আসতে চাইছি, গৌতম দার কাছে যাব। তার মানে শাসক দল, রাজ্যের শাসক দল বিধানসভা উপনির্বাচনে যেতে, এটা পশ্চিমবঙ্গ সম্পর্কে আমি যদি বলি, তাহলে বলতে হবে সারা দেশে এবার অধিকাংশ জায়গাতে এই যে উপনির্বাচন একই দিনে হয়েছে, সেখানে সেই তত্ত্ব কাটেনি, বরঞ্চ অধিকাংশ বিজেপি শাসিত রাজ্যে বিজেপির বিরুদ্ধে মানুষ
ভালোভাবেই রায় দিয়েছেন। আমরা যেহেতু সারা দেশ নিয়ে আলোচনায় উৎসাহী এবং সারা দেশে যে তৃণমূল কংগ্রেসের ফলাফল এই উপনির্বাচন সারা দেশে কিভাবে তার প্রভাব বিস্তার করতে পারে তার আলোচনা, সেই আলোচনা আমরা আগ্রহী শেষ পর্যন্ত। আমি গৌতম দাকে বলবো যে এই সারা দেশের যে উপনির্বাচনের ফলাফলগুলোর কথা শিখাদি বললো, এটা সম্পর্কে তোমার যে বিশ্লেষণ, তুমি কি মনে করছো সারা দেশে রাজ্য ভিত্তিক যে কথা যে আলোচনাটা শিখাদি করলো, তুমি কি মনে করছো মানে শাসক দল, রাজ্যের শাসক দল জিতবে তো হয়নি অ্যাকচুয়ালি, গৌতম? না, একদম ঠিকই। এবং সুদীপ্ত, কারণ আমি যেটা শুরু করেছিলাম আলোচনাটা, যে পশ্চিমবঙ্গের এই নির্বাচনের রায়, আমি এ ব্যাপারে এটাকে মনে করছি একটা স্বতঃসিদ্ধে পরিণত হচ্ছে। এটা হচ্ছে একটা বিজেপি বিরোধী একটা কিন্তু ভোটের প্রবণতা গোটা দেশ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে। এবং যে কারণে এবারে যে উপনির্বাচন হয়েছে 3টি লোকসভা, 29টি বিধানসভা আসন, এই 3টি লোকসভার মধ্যে একটি শাসক দল হিমাচল, সেখানে কার্গিল যুদ্ধের নায়ককে তারা প্রার্থী করেছিল, সেটা জাতীয়তাবোধ, রাষ্ট্রবাদ এসব কোনো কাজেই লাগেনি। সেখানে কংগ্রেস এই জায়গাটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে। এটা কিন্তু একটা হিন্দি বলয়ের রাজ্য, এবং হিন্দি বলয়ের আমি এই কারণেই বলছি যে এটার লাগোয়া রাজ্য হচ্ছে কিন্তু যার প্রভাব পাঞ্জাবে পড়া খুব স্বাভাবিক, এবং পাঞ্জাবে আগামী নির্বাচন আসবে। 1, 2 হচ্ছে যেটা মধ্যপ্রদেশে শাসক মুখ্যমন্ত্রী, তিনি অত্যন্ত নিরাপদ আসন বিজেপির, সেখানে তিনি জয়ী হয়েছেন, জয়ী হবেন ধারণাই ছিল, জয়ী হয়েছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা আরেকটি লোকসভার ক্ষেত্রে ঘটেছে, সেটি দাদ্রি নগর হাভেলি। সেটা একজন নির্দল জিততেন এবং তিনি বিজেপিকে সমর্থন করতেন, বা বিজেপি তাকে সমর্থন করতো। এই প্রথম শিবসেনা মহারাষ্ট্রের বাইরে একটা লোকসভা আসনে জয়ী হয়েছে। বিধানসভার আসনগুলোকে যদি ব্যাখ্যা করে দেখা যায়, হিন্দি বলয় এবং দাক্ষিণাত্যে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর খাসতালুক হাঙ্গাল, যেটা শিখা বলছিলেন, সেইখানে কংগ্রেস ছিনিয়ে নিয়েছে আসন। এবং অন্য ওয়াইএসআর কংগ্রেস শাসক দল জিতেছেন, এই বিষয়ে কোনো তর্ক করে লাভ নেই। কিন্তু তেলেঙ্গানা, যেখানে মুখ্যমন্ত্রী, সেখানে কিন্তু বিজেপি আসন ছিনিয়ে নিয়েছে, ফলে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী আসন ধরে রাখতে পারেন। অন্যদিকে রাজস্থানে, যেখানে কিন্তু মুখ্যমন্ত্রী, কিন্তু তার থেকেও বড় কথা, দ্বিতীয় যে আসনটি কংগ্রেস জয়ী হয়েছে, বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে, সেখানে বিজেপি 4র্থ স্থানে আছে এবং সেখানে তাদের জামানত গিয়েছে। অর্থাৎ আমি বলছি যে একটা প্যাটার্ন, আসাম ছাড়া আসামে টোটালি হিন্দুত্ববাদী রাজনীতি বিজেপির সফল, এবং সেখানে কিন্তু ধ্রুবীকরণ হচ্ছে, পোলারাইজেশন হচ্ছে, মেরুকরণ হয়েছে। তার অনেকগুলি কারণ নিশ্চয়ই হয়তো হতে পারে, বাংলাদেশের প্রভাব পড়ে থাকতে পারে। আরেকটি ঘটনা ঘটেছে যেটা প্রাদেশিকতাবাদ। আসাম এবং মিজোরামের মধ্যে যে সশস্ত্র সংঘর্ষ হয়েছিল, তাতে অহমিয়া যে প্রাইড, সেটাকে হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু সুকৌশলে প্রচার করতে পেরেছেন। ফলে এই অহমিয়া প্রাইড, অহমিয়া গর্ববোধ, যেটা একসঙ্গে হিন্দুত্ববাদ এবং প্রাদেশিকতা, একটা উগ্র প্রাদেশিকতাবাদ, যার একটা সংমিশ্রণে, কারণ আমাদের ধারণা ছিল যে, মোটামুটি ভাবছিলাম যে দুটোই অন্তত আসন কংগ্রেস জিততে পারে, কিন্তু সেটাও জিততে পারেননি তারা। হয়তো দেখা যাবে ওই অ্যানালিসিস করলে যে মার্জিনালি হেরেছেন। তো আমার বক্তব্য হচ্ছে, গোটা যে 29টি বিধানসভা আসনের ফলাফল এবং অ্যাক্রস দ্য ভারতবর্ষের দাক্ষিণাত্য থেকে উত্তর ভারত পর্যন্ত, সেখানে কিন্তু একটা ভোট আছে, যে যেখানে বিজেপিকে হারাতে পারে মানুষ কিন্তু তাকে ভোট দিয়েছেন। অজয় চৌতালা, তিনি কিন্তু কৃষক আন্দোলনের সমর্থনে কৃষি আইনের প্রতিবাদ করে পদত্যাগ করেছিলেন এবং তিনি জয়ী হয়েছেন, এবং তার প্রভাব কিন্তু অন্য জায়গায় পড়া খুব স্বাভাবিক। এগুলো আগামী বিধানসভা নির্বাচনের এক একটা ইঙ্গিত কিন্তু। ফলে আমার যেটা মনে হয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আমি যে কথাটা বলছিলাম, আজও মনে করি উপনির্বাচনে সেটা প্রমাণিত হওয়ায় আমার মনে হচ্ছে একটা স্বতঃসিদ্ধ পৌঁছানো যায়, একটা বিজেপি বিরোধী প্রবণতা। বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে তা নয়, একটু মিশ্র প্রতিক্রিয়া, মিশ্র ফল হয়েছে, এটা ঘটনা। কিন্তু বিজেপি যে আসনগুলো হারাচ্ছে, সে আসনগুলো হারানোর কথা ছিল না। ফলে কোথাও না কোথাও জনতার রোষ প্রতিফলিত হচ্ছে এই উপনির্বাচনগুলিতে, যেখানে শাসক দল হলেই জিতবেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন শাসক দল হিসেবে, ভোটের যে মাত্রাটা, সেটার দিকে লক্ষ্য রাখা দরকার। ফলে যে 14% ভোট, যেটা বিজেপির অরিজিনাল ভোট ছিল একদা, সেই ভোটে কিন্তু বিজেপি ফিরে এসছে। এবং আমি নিশ্চিত আগামী দিনে, আমি শুধু নির্মল হয়তো একমত হবে না, আমি বলছি সামান্যতম হলেও বামপন্থীদের ভোট কিন্তু ফিরেছে। তাদের ভোটের সংখ্যা কিন্তু প্রতিশত শতাংশ হিসেবে দেখতে গেলে, এই উপনির্বাচন দিয়ে আমি গোটাটা জেনারেলাইজ করছি না হয়তো, কিন্তু বিজেপি যে ভোট হারিয়েছে,
সেই ভাট হারিয়ে যেমন কিছুটা গিয়েছে তৃণমূলের দিকে, তেমনি আবার বামপন্থীদের ভোটও যারা বিজেপিতে গিয়েছিল সেটা তারা ফিরে পাওয়ার একটা চেষ্টা করছেন, সবটা পারেন। আচ্ছা, বিনয় চক্রবর্তী মহাশয় বলছেন যে আসামের ফল বললেন না কেন, বাকি নর্থ ইস্টের সবটাই বিজেপির দখলে গেছে, এক পেশে সংবাদ দিচ্ছেন কেন, 29টার মধ্যে 15টি বিজেপি জিতেছে, সেটা বলুন। না, আমি তো অবশ্যই বললাম আপনি আসামের বলছেন, কথা, আমি তো আপনি আসামের বলছেন, কথাই বললাম। বক্তব্য বলেছেন, আমরা বলছি তো বটেই, সকলেই বলছি। আর নর্থ ইস্টে তো পুরোটা বিজেপির দখলে গেছে, কিন্তু নর্থ ইস্টের সমস্যা হচ্ছে যে, সমস্যা নয়, নর্থ ইস্টের বৈশিষ্ট্য হচ্ছে যে নর্থ ইস্টে মোট যা লোকসভা আসন, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের যা লোকসভা আসন তার 1/4 থেকেও কম। সুতরাং নর্থ ইস্টে বিজেপি খুব ভালো প্রভাব বিস্তার করছে, খুবই ভালো কথা বিজেপির পক্ষ থেকে যদি দেখা যায়, কিন্তু অন্য জায়গায় যেখানে জনবসতির ঘনত্ব বেশি, যেখান থেকে বেশি আসন আছে, যেসব জায়গায় আগামী দিনে বিধানসভা নির্বাচন আসছে, সেখানটা নিয়ে আমরা বেশি করে আলোচনা করছি। না, কিন্তু ওনার তথ্যটা ভুল। উনি বলছেন 29টার মধ্যে 15টা বিজেপি জিতেছে। এটা কবে? 29টা আসন তো নর্থ ইস্টে ভোট হয়নি এখন, 29টা তো গোটা দেশে হয়েছে। না, উনি গোটা হ্যাঁ, উনি গোটা দেশের বিধানসভা তার মধ্যে 15 সংখ্যাটা পাচ্ছেন কোথায়? 15টা বিজেপি, 15টা তো বিজেপিও কল্পনা করতে পারছে না, তারা 15টাতে তো প্রতিদ্বন্দ্বিতাই করেনি। না, উনি 29টার কথা বলছেন, যাই হোক ওটা বলছেন, এরকম ভাবে বলতে হয়, ওনাদের বলার একটা ধরন থাকে। না, না, নির্মলা, তথ্যভিত্তিক বলুন। সারা দেশে বিজেপি ঐক্যের নিয়ে প্রশ্ন আসছে, তুমি কি এ বিষয়ে কিছু বলবে নাকি? গৌতম, আমি just একটু ইন্টারাপ্ট করলাম। 8টা সিটে 8টা বাই ইলেকশন, অ্যাসেম্বলি বাই ইলেকশন সিটে বিজেপি জিতেছে, বাকিগুলো যেগুলো জিতেছে সেগুলো হলো, ওটা 8 নেই, ওটা 7 হয়ে গেছে, এখন 7 হয়ে গেছে, 7 হয়ে গেছে। এখন কংগ্রেস 8টা জিতেছে। তা হতে পারে, কিন্তু বেসিক্যালি এটা যদি হয় তাহলে কিন্তু এটা এটা কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতির একটা ইঙ্গিত দিচ্ছে, যেখানে কংগ্রেস গেইন করেছে এবং বিজেপির সমান সমান তারা সিট না, পাচ্ছে। সংখ্যায় সমান, কিন্তু বিজেপি হারিয়েছে সিট। হারিয়েছে হ্যাঁ, বিজেপি হারাচ্ছে সিট। একজন গেইন করেছে, আরেকজনের লস হয়েছে, এটাও ঠিক। কিন্তু নির্মলের কথা শুনে, নির্মলের কথা শুনে প্লিজ। আমার দুটো কথা আছে। আপনারা যে বলছেন বিজেপির, মানে আমার কাছে এই বিজেপির কতগুলো হার, মানে এই হারগুলো আমার কাছে খাপ ছাড়া হার ছাড়া কিছু নয়। কারণ কারা হারাচ্ছে বিজেপিকে? দেখা যাচ্ছে বিজেপির মূল যে প্রতিদ্বন্দ্বী কংগ্রেস, সে কতগুলো সিট জিতেছে বিজেপির বিরুদ্ধে। যখন আমরা ভোটে যাই, উপনির্বাচন শুরু হয়, তখন অঙ্কটা আমার কাছে যে অঙ্কটা রয়েছে, তখন দাঁড়িয়েছিল হচ্ছে 8-10 ছিল। 8টা ছিল বিজেপির হাতে আর 10টা ছিল কংগ্রেসের কাছে। এটা কোথাকার কিসের কথা বলছেন? না, all over them, মানে they had already held these seats. They were সারা already, দেশে? হ্যাঁ, সারা দেশে? এর মধ্যে আমার কাছে যা তথ্যটা রয়েছে সেটা একদম সারা দেশে তো 29টা সিটে উপনির্বাচন হয়েছে। হ্যাঁ, 29টাতেই যে বিজেপি was already holding 6 seats and Congress 10 of the 29 assembly seats. ঠিক আছে? এইটা পশ্চিমবঙ্গই তো দুটো, 6টা কি করে হয়? এটা হচ্ছে না, এটা কি? তাহলে এখন ধরে যে 29টা, তুমি সংখ্যা ছেড়ে দিয়ে, মানে মূল বিষয় সংখ্যাটা মিলছে না তো কি করে? বিজেপি 29টার মধ্যে সংখ্যাটা তাহলে কি দাঁড়াচ্ছে? at the end of the day আমার কাছে যা সংখ্যা, পাঁচটা গেইন করেছে। আমি এক্ষুনি একটা তথ্য দেখছি, কংগ্রেস 5টা গেইন করেনি, কংগ্রেস 4টে হেরে গেছে। কংগ্রেস আরো 4টে হেরে গেছে, সেখানে বিজেপি হেরেছে দেখা যাচ্ছে যে একটা মাত্র বিজেপি হেরেছে। আমি রাজ্য ভিত্তিক তথ্য দিতে পারি। হিমাচলে 2টি আসন বিজেপি হারিয়েছে, যে 2টি কংগ্রেস পেয়েছে। রাজস্থানের 1টি আসন বিজেপির ছিল, যেটা কংগ্রেস গেইন করেছে বিজেপির জামানত জব্দ করে। মধ্যপ্রদেশের 1টি আসন কংগ্রেস লাভ করেছে বিজেপিকে হারিয়ে। ঠিক আছে, এবার এইটুকুই। কংগ্রেসের লস কোথায়? লস হচ্ছে আসামে হেরেছে। আসামে তাদের যে সিট ছিল সেগুলো হেরেছে, কিন্তু কংগ্রেসের মধ্যপ্রদেশের হিসাবটা এই কারণে করা হচ্ছে, ওটা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে তারা ছিলেন, তারা চলে গিয়েছিলেন, এবং সেই কারণে একটা উপনির্বাচন হচ্ছে, যেটা
আদতে আমি জানি সেটাকে না। এখন পরবর্তীকালে বিজেপি গৌতম ধরতে দাস হবে। সঙ্গে আমার আমি এই মিলছে না। তর্কে যাচ্ছি না। না, মোদ্দা অঙ্কটা বের বিষয় হলো করবেন। বিজেপি আমি শক্ত ঘাঁটি যেখানে, সেখানে বিজেপি কিন্তু গেন কোথাও করেনি এই নির্বাচনে। এই কাদের বিরুদ্ধে নির্বাচনে তারা মাইনাস হয়েছে মাইনাস হয়েছে, ওভারঅল ঠিক ভারতে। আছে। ওভারঅল ওভারঅল ভারতে না, আমি বলছি অস্বীকার না করি কংগ্রেস একেবারে সুইপ করেছে, আমি এরকম কোনো তথ্য দিচ্ছি না। না, আমি এটা তো বলতে বলছি চাইছি কংগ্রেসই আচ্ছা একমাত্র আচ্ছা যে গৌতম বিজেপিকে দা, হারাচ্ছে। কিন্তু গৌতম, বিজেপির একটা নির্মল, না আমি না একটা কথা বিজেপির বলছি, যে প্লিজ আমি একটা একটা কথা বলছি, রিসেপশন আছে কংগ্রেস সেটা হচ্ছে কংগ্রেসের এক্সপ্যান্ডেড ফ্যামিলি সংখ্যায় না গিয়ে সংখ্যায় গেলাম না, সংখ্যা সংখ্যা নিয়ে ছেড়ে আমরা দিচ্ছি। আলোচনা করেছি। ও সংখ্যা হুম, যে কোনো সময় চেক করে নিতে পারে, সংখ্যা নিয়ে আলোচনা করা ফোর্থ পিলারে কাজ করে। দরকার নেই। আমি যেটা আমরা বলছি যেটা করি সেটা সেটা হচ্ছে হচ্ছে মূল রাজনৈতিক বার্তা নিয়ে কাজ করি। হ্যাঁ, মূল রাজনৈতিক রাজনৈতিক বার্তাটা বার্তাটা কি সেটা নিয়ে আমরা আলোচনা আমার করি। কাছে, আমি যা বুঝছি বিজেপির পিছিয়ে পড়ার কোনো রাজনৈতিক বার্তা আমি এখন অব্দি দেখছি না। আচ্ছা যে আচ্ছা জয়গুলো এসেছে সে জয়গুলো আমার মতে কিছু খাপছাড়া জয়, আচ্ছা ঠিক আছে। তাতে হয়তো বাচ্চারা বলতে এক এক রাজ্যে এক একটা দল জিতেছে। এক একটা জায়গার এক একটা ইউনিক ফিচার আছে, তাতে ঠিক একটা ঠিক সামগ্রিক চিত্র আসে না। ঠিক ঠিক সামগ্রিক চিত্র ঠিক মানে এটা এখান থেকে থেকে এখান এটা থেকে আমি একটা রাজনৈতিক আলোচনা শুরু করতে চাইছি। তুমি প্রথমে বলো যে হুম, এই যে ভারতের একটা দুটো দলের তত্ত্ব আছে না, যে দুটো দলই থাকবে। এই খাপছাড়া রাজনীতি, এক একটা রাজ্যে এক একটা দল শক্তিশালী হবে, এই খাপছাড়া রাজনীতি সম্ভবত ভারতবর্ষের ভবিষ্যৎ, এরকম অনেকে বলছেন। সেখানে এই খাপছাড়া রাজনীতি, কোথাও তৃণমূল কংগ্রেস জিতেছে, কোথাও বিজেপি বিরোধী অন্য দল জিতেছে। এই খাপছাড়া ব্যাপারটাকে খাপে আনার জন্য চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, মানে বিজেপি বিরুদ্ধে সর্বভারতীয় একটা না, উত্তাপ তৈরি তৃণমূল করার জন্য। কংগ্রেস তৃণমূল কংগ্রেস খাপছাড়া বলতে বলছি, তৃণমূল আমাদের প্রশ্ন, কংগ্রেস, তুমি যদি তৃণমূল কংগ্রেস বিজেপি ভিজাভি করো তাহলে আমাকে তৃণমূল কংগ্রেসকে দূরবীন দিয়ে এই মুহূর্তে দেখতে হবে, আমাকে একদম পরিষ্কার দূরবীন দিয়ে দেখতে হচ্ছে। কিন্তু ঘটনাটা হচ্ছে বিজেপির যে 303টে আসন পার্লামেন্টে রয়েছে, যে 3টে সিটে ভোট হয়েছে, গৌতম দা যেমন বললেন লোকসভার, তার মধ্যে একটা শিবসেনা খুব এক্সেপশন, একটা বিজেপি, একটা কংগ্রেস। বাকি যে 30টা কি 29টা যেখানে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে সেখানে যে সংখ্যাটা আসছে সেটা নিয়ে কিছু মতভেদ রয়েছে, কারণ পুরো সংখ্যাটা আসেনি। কিন্তু বিজেপির এতে পিছিয়ে যাওয়া কিংবা ফল ব্যাক করার কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না এই আচ্ছা মুহূর্তে। আচ্ছা বাহ, চমৎকার। আমি যদি ঠিক আছে, বুঝতাম বিজেপি একেবারে একে নেমে গেছে, বিজেপি যেখানে দেখা যাচ্ছে 7টা ধরে রেখে 6টা এসছে, সেটা পিছিয়ে যাওয়া না। কংগ্রেস 10টা ধরে রেখে যদি 7টায় চলে আসে, সেটা পিছিয়ে যাওয়া যদি হতে পারে, বিজেপির এটা কেন পিছিয়ে যাওয়া হবে? আচ্ছা আমার আচ্ছা, প্রশ্নটা সেইখানে। আরেকজন দর্শকের প্রশ্ন আছে, যিনি বারবার বলছেন, ময়ূর চক্রবর্তী বারবারই বলছে বাংলা পক্ষ প্রভাব নির্বাচনে, এই বিশ্লেষণটি এখনো শুনতে পেলাম না। ময়ূর চক্রবর্তী আগেও বলছিলেন, ওনার বক্তব্য হচ্ছে যে বিজেপি, তৃণমূল, সিপিএম ইত্যাদি নির্বিশেষে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটের একটা বাঙালি বাংলা একটা সত্তা জেগে উঠেছে, যেটা ভোটে কাজ করে। আমি যতদূর বুঝেছি এটা উনি আগে অন্য প্রশ্নে বলতে চাইছিলেন। সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবার ফিরে আসতে হয় তাহলে আলোচনায়, সেটা নিয়ে আমরা আলোচনায় যাব নিশ্চয়ই পরবর্তীকালে। এটা উনি বলতে চাইছেন, এটা আলোচনা মাথায় রাখবো আমরা। হ্যাঁ, আরেকজন দর্শক বলছেন যে তাহলে কি কংগ্রেস কেন্দ্রিক বিরোধী জোটই ভবিতব্য? এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। আমি নিজেই বলি যে কংগ্রেস তো নিজেই অবশ্যই সেটা চায়, কিন্তু কংগ্রেসের সেই যোগ্যতা কি দেখা যাচ্ছে, এটা নিয়ে তাহলে প্রশ্ন উঠছে। সেখানে সংক্ষেপে বলো, দর্শকরা বলছেন ছোট ছোট করে আলোচনা তারা শুনতে চান। রাজনৈতিক কংগ্রেস কেন্দ্রিক বিরোধী জোট একটা হবে, সেটা নিয়ে কারোর কোনো সন্দেহ থাকার কথা নয়। কিন্তু সেটা কংগ্রেস কেন্দ্রিক হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট মানে ডাউট আছে। তার কারণ কংগ্রেসের এখন যা পরিস্থিতি, কংগ্রেসের নেতৃত্বের যা পরিস্থিতি, সেখানে কংগ্রেস কি নেতৃত্ব দেবে, কাকে নেতৃত্ব দেবে, কে নেতৃত্ব দেবে, সেটা নিয়ে একটা বিশাল বড় প্রশ্ন রয়ে যাচ্ছে। এক, দ্বিতীয় কথা হলো যে বিরোধী দলগুলো, মানে বিশেষ করে যেগুলো রাজ্যভিত্তিক দল, তারা যখন বিজেপির বিরুদ্ধে লড়বে, তারা কিন্তু খুব খুব পরিষ্কারভাবে জানে যে বিজেপি এবং কংগ্রেস এদের এই অ্যালায়েন্সেস এর মধ্যে তারা যদি নেগোশিয়েট
করে তাহলে কিন্তু তাদের অনেকটাই ক্ষতি হবে। ফলে তারা যে কিভাবে এটাকে মানে যত ভোট এগিয়ে আসবে তত কিন্তু এই জিনিসগুলো পরিষ্কার হবে। কারণ রাজ্য নির্বাচনের ক্ষেত্রে অন্য ধরনের অঙ্ক কাজ করে এবং সেখানে রাজ্য দলের সঙ্গে যে সেখানে নির্দিষ্ট করে একটা প্রশ্ন একজন দর্শক করছেন, তোমার নাম করে বলছেন, সেটা আমি তোমার কাছে সরাসরি দিচ্ছি, তুমি পড়তে পারছো বোধহয়। শিক্ষার্থীর কাছে প্রশ্ন, তৃণমূল চেষ্টা করছে পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে ত্রিপুরা, গোয়া দখল করে নিজেকে জাতীয় দল হিসেবে পরিচয় দেওয়ার, কিন্তু যেখানে লোকসভা ভোটের আর 2 বছর বাকি, গোয়ার ভোট আর কয়েক মাস বাকি, এই কম সময় দাঁড়িয়ে আদৌ তৃণমূল এইসব জায়গায় শক্ত মাটি খুঁজতে পারবে? ও তারপরটা চশমা খুব সুন্দর লাগছে। ভেরি পার্সোনাল, এটা চলে না। এনিওয়ে, থ্যাংক ইউ, বাট এরকম পার্সোনাল প্রশ্ন বা পার্সোনাল বক্তব্য না রাখলেই ভালো। কিন্তু গোয়া, ত্রিপুরায় ভোট এখনো বাকি, মানে আরো 14 মাস পরে আছে। ইমিডিয়েট যেটা, সেটা হলো তৃণমূল গোয়াতে কি করবে। এবং যেখানে দেখা যাচ্ছে যে এই যে পশ্চিমবাংলার ক্ষেত্রে যে যে আলোচনাটা একজন করেছেন যে একটা বাঙালি সত্তা, গোয়াতে কিন্তু একটা গোয়ান সত্তা আছে, সেটা হিন্দু ক্যাথলিক নির্বিশেষে একটা কিন্তু গোয়ান সত্তা আছে। গোয়াতে কতকগুলো কারণে তৃণমূল বা যে কোনো বিরোধী দল, কংগ্রেস বাদ দিয়ে যে কোনো বিরোধী দল, সেটা আপও হতে পারে, তৃণমূলও হতে পারে, বা তাদের একটা পরস্পরের মধ্যে একটা সমঝোতার পরিপ্রেক্ষিতে একটা ইলেকশন হতে পারে। কিন্তু যেটা খুবই গুরুত্বপূর্ণ, বিজেপি যে দল মনোহর পারিক্কর মুখ্যমন্ত্রী থাকাকালীন বা বিজেপি নেতা থাকাকালীন যে দল এবং যেভাবে তিনি অ্যালায়েন্সটা তৈরি করেছিলেন গোয়াতে, সেই কি বলবো, সেই পরিস্থিতি কিন্তু এখন আর নেই। মনোহর পারিক্কর মারা গেছেন, ফলে বিজেপির কিন্তু একটা নেতৃত্বের সমস্যা রয়েছে গোয়ার রাজনীতিতে। দ্বিতীয় কথা হলো যে বিজেপির যে নেতৃত্বের সমস্যা এবং এই যে কালচারাল ডিসকানেক্ট, পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা দেখছি যে বিজেপির সঙ্গে একটা কালচারাল ডিসকানেক্ট, বাঙালি সত্তার প্রশ্ন যেহেতু এক দর্শকও তুললেন, সেখানে কিন্তু গোয়ার একটা আলাদা সত্তা আছে, অন্যভাবে কালচারাল ডিসকানেক্ট আছে। হ্যাঁ, এবং সেটা বিজেপির সমস্যা। দ্যাট ইজ বিজেপির সমস্যা। সেখানে সেটা কেরালা বিজেপির বিশাল সমস্যা, সেটা মালদ্বীপও বিজেপি, লাক্ষাদ্বীপও বিজেপির বিশাল সমস্যা। সেখানে বিজেপি সাধারণত গভর্নর জেনারেল, মানে লেফটেন্যান্ট গভর্নর পার্টি সমস্যার সমাধান করার চেষ্টা করছে। কাশ্মীরও বিরাট সমস্যা, তামিলনাড়ুতে বিরাট সমস্যা, উড়িষ্যাতে বিরাট সমস্যা। কারণ এই যে কালচারাল ডিসকানেক্টের ব্যাপার আছে একটা, সেখানে কিন্তু ওই একটা প্যান ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার্ড কালচার, একটা হোমোজেনাস কালচার, যেটা বিজেপির দাবি যে ডাবল ইঞ্জিন সরকার, ওয়ান পার্টি ওয়ান নেশন, এই রাজনীতি চলে না ভারতবর্ষের যে পরিস্থিতি, সেখানে একদমই না। শিখাদির সঙ্গে আমি একেবারেই একমত। এই ব্যাপারটা আমি তো নির্দিষ্ট করে এখানে নাম বলবো না, কিন্তু নাম আমি জানি, তোমরা হয়তো জানো আর কি। বিজেপি করতে গেছিল বেচারি, কোন একের পর এক মিল আসে, বড় বড় মিটিং এ কোথাও কোনো মাছ মাংসের গন্ধ নেই, এই দুঃখে বিজেপি ছেড়ে দিল। প্রথমটা এই যে কালচারাল ডিসকানেক্টের কথা শিখাদি তুলেছে, সারা দেশে একটা বিকল্পের কথা উঠছে সিরিয়াসলি, যেটা পলিটিক্যাল আলোচনা যেটা আসছে, বিজেপিকে যদি রুখতে হয়, বিজেপিকে আটকাতে হয়, তাহলে বিকল্পটা কে? সেটা কংগ্রেস কেন্দ্রিক হবে নাকি অন্যভাবে অন্য কোনো বিকল্প হতে পারে? তৃণমূল কংগ্রেসের যে সাফল্য এবং তৃণমূল কংগ্রেস যেভাবে চেষ্টা করছে, কতদূর সফল হবে আমি জানি না। দেখো, একটা জিনিস স্পষ্ট হয়ে উঠছে ক্রমশ ধীরে ধীরে, ভারত যে একটা মানে ইউনিয়ন অফ স্টেটস, মানে আমরা বলি ফেডারেল, কিন্তু আসলে ইউনিয়ন অফ স্টেটস, এবং তার ইউনিয়ন অফ স্টেটস এর প্রতিটি প্রদেশেই তার রাজনীতি ভিন্ন ভিন্ন। ফলে সেটা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি স্পষ্ট হয়, লোকসভার ক্ষেত্রে হয়তো স্পষ্ট হয় না। লোকসভার ক্ষেত্রে একটা জাতীয় তাগিদ ইত্যাদি থাকে,
কিন্তু এই উপনির্বাচনের একটা ঘটনা, আমি এই কথা কখনোই বলবো না যে এর দ্বারা এই নির্বাচনের ফলাফলের দ্বারা প্রমাণিত হয়ে যাচ্ছে যে বিজেপি আর কোনো শক্তিই নয়, তা আদৌ নয়। বিজেপি নিশ্চিতভাবে শক্তি। কিন্তু যেটা সব থেকে বড় ঘটনা আমার কাছে মনে হয়েছে একটা বার্তা হিসেবে, যে কংগ্রেস যদি পারে বিজেপিকে হারাতে, যেখানে তারা শক্তিশালী হতে পারেন সেখানে কিন্তু তারা হারিয়েছেন। সব জায়গায় পেরেছেন তা নয়, কিন্তু হারাতে পারছেন। ফলে আমার কাছে কিন্তু মনে হচ্ছে এটা কিন্তু কংগ্রেস তৃণমূল, আমরা এই প্রিজম থেকে দেখছি গোটা ব্যাপারটাকে। আসলে আমরা যেটা মনে হচ্ছে, আমার যেটা মানে নিজস্ব তত্ত্ব বলবো, তত্ত্বটা ভুল হলেও হতে পারে, প্রমাণিত হবে 2024-এ অথবা 2022-এ উত্তরপ্রদেশে। সেটা হচ্ছে যে মানুষ কিন্তু একটি বিকল্প নিজেরাই খুঁজে নিচ্ছেন। মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছেন রাহুল গান্ধী নেতা দেখে বা সোনিয়া গান্ধীকে দেখে নয়। পশ্চিমবঙ্গে যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রকাশ্যে, যে বাংলার মানুষ রায় দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের জয় বলেননি। তেমনি কংগ্রেসের যে অঞ্চলে তারা জয়ী হয়েছে, নেতৃত্ব তার কৃতিত্ব নেবেন, সেটা অন্য বিষয়। কিন্তু যেখানে বিজেপিকে চতুর্থ স্থানে ঠেলে দেওয়া হচ্ছে, জামানত খুইয়ে দেওয়া হচ্ছে, বা মুখ্যমন্ত্রীর আসন কেড়ে নেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আমার ধারণা যে এটা কংগ্রেস দলের কোনো কৃতিত্ব আছে বলে আমি ততটা মনে করছি না। মানুষ সেখানে বিকল্প হিসাবে মনে করেছেন যে বিজেপি বিরোধী শক্তি, অর্থাৎ বিজেপিকে যদি হারাতে হয় তাহলে এই দলটিকেই ভোট দিতে হবে, সেই কারণে দিয়েছিল। আর যদি তৃণমূল কংগ্রেস ভারতের 29টি রাজ্যে এরকম বিস্তার লাভ করে, হয়তো কোনো একদিন দেবেন, সেটা অন্য কথা। কিন্তু তৃণমূল কংগ্রেস চেষ্টা করছেন গোয়া, ত্রিপুরায়, এরা ভবিষ্যৎবাণী করবো না, একটা চেষ্টা আছে। আবার এই জয়তে তার ভাবমূর্তি আগেই বলেছি আমি নিশ্চিতভাবে বাড়াবে। কিন্তু এটা প্রমাণিত হচ্ছে যে কংগ্রেস দল সম্পর্কে যে নেতিবাচক কথা আমরা সাধারণত শুনে থাকি বা বলে থাকি, নেতৃত্বের সংকট, জনতার নেতৃত্ব ফেতৃত্ব থোড়াই তো আঁকা। তার পেট্রোলের দামের বিরুদ্ধে ভোট দিতে হবে, কে সামনে দাঁড়িয়ে আছে সেটাই বড়। সে কংগ্রেস নেতৃত্ব কিভাবে পরিচালিত করবে, কিভাবে করছেন। এখন ঘটনা, উত্তরপ্রদেশে তো অনেক বেশি প্রচারের আলোয় আসছে না হয়তো সাধারণ গণমাধ্যমে। আমার মতে প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে রাস্তায় নেমে প্রচার করছেন, যে সমস্ত সেগমেন্টকে অ্যাড্রেস করছেন, আমি ভবিষ্যৎবাণী করতে পারবো না যে কি লাভ হবে ভবিষ্যতে। কিন্তু মানুষ একটা কোথাও মনে হয়েছে আমার, এই 7 বছর 8 বছরে বিজেপি সরকার সম্পর্কে একটা ক্ষোভের প্রকাশ করতে চাইছেন, সেটা যেখানে যেমন পারছেন তেমন দেবেন। ফলে এটা হতে পারে হয়তো জাতীয় কোনো ঐক্য এই মুহূর্তে ভোটের আগে হবে না, লোকসভা ভোটের আগে এখন যেটা হওয়ার কথা ভাবা হয়েছিল যে 1:1 ফাইট, সেটা আমি কোথাও দেখছি না। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একাই লড়বে, কারোর সঙ্গে জোট করবে না। রাজস্থানে কংগ্রেস একাই লড়বে, মধ্যপ্রদেশে কংগ্রেস একাই লড়বে। কংগ্রেস তো 250টা আসনে কংগ্রেসই পারে বিজেপিকে হারাতে, এখনো সেখানে অন্য কোনো দলের অস্তিত্ব নেই। কংগ্রেস পারবে কিনা আমি বলতে পারবো, কিন্তু যদি পারে তাহলে কংগ্রেসই পারবে। ফলে এই বাস্তবতাটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। ফলে কংগ্রেস কেন্দ্রিক হবে নাকি কংগ্রেস ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করবেন প্রধানমন্ত্রিত্ব পদে, এই রাজনৈতিক সিদ্ধান্ত তো আমার মনে হয় লোকসভা ভোটের পরেই হবে। আজও যদি 29টা আসনে দেখি, সর্ববৃহৎ আসন সংখ্যা তো কংগ্রেস, তৃণমূল কংগ্রেস নিঃসন্দেহে 4, কিন্তু কংগ্রেস তো গোটা দেশ জুড়ে বেশি, একটি লোকসভা সহ, এবং তার সহযোগী দল শিবসেনা 2, অর্থাৎ 2:1 কংগ্রেস দল এগিয়ে আছে লোকসভা আসনে। এবং বিধানসভা আসনে কংগ্রেস দল বিজেপি এবং সমস্ত দলের থেকে এগিয়ে আছে। ফলে এটা বাস্তবতা। কিন্তু এমন হতেই পারে যেমন হয়েছে 96 সালে, কংগ্রেস বাইরে থেকে সমর্থন করেছিল, সেরকম হতে পারে। সেই সিদ্ধান্তটা আমার মনে হয় একটু বেশি আর্লি হয়ে যাচ্ছে, টু আর্লি। নির্মল, একটু যে সম্ভাবনার কথা আমরা আমরা বলছি, রাজনৈতিক সম্ভাবনার কথা আমরা বলছি আর কি, তার একটা কেন্দ্রীয় বিষয় হচ্ছে যে বিজেপি তার আগেকার যে অবস্থান, মানে আগে আমরা 4-5 বছর আগেকার বা 7 বছর আগেকার বলা চলে, তারাই একমাত্র উদ্ধার করতে পারে দেশকে। সেখান থেকে তাদের বিচ্যুত হচ্ছে এবং মানুষ মনে করছে বিজেপি একমাত্র সমাধান নয়। তুমি কি বলবে? না, আমি তিনটে কথা সারা বলবো। দেশে প্রথম কথাই হচ্ছে বিরোধী ঐক্য একটা সিমেরা কিংবা একটা বায়বীয় অবস্থা বলে আমার ধারণা বিজেপি। কারণ এখন তুমি যে আমাকে দু পার্টির তত্ত্ব বলেছিলে, দু পার্টি আমি অন্তত দেখতে পাচ্ছি না, এক পার্টি দেখছি। বিজেপির একটাই অসুবিধে হয়ে গেছে। এবার উপনির্বাচনের কথা যেটা বলে দিই, আমাদের পশ্চিমবঙ্গে আমার মনে হচ্ছে এটা স্রোতে গা ভাসানো, এটা স্রোতের সঙ্গে চলে গেছে।
তা নাহলে উদয়ন গুহ যেখানে নিশীথ প্রামাণিক 1,19,000 ভোট পেয়েছিল, সেই জায়গায় নেমে চলে এসেছে তারা 20 না 22,000, পুরোটাই স্রোতে চলে গেছে একেবারে উদয়নের সঙ্গে। সুতরাং এগুলোকে আমি কোনো গুরুত্বই দিচ্ছি না, এগুলো স্রোতে গা ভাসা। এক। দ্বিতীয় কথা হচ্ছে যে থার্ড যে পয়েন্টটা, বিজেপি পশ্চিমবঙ্গে একেবারেই নিজের আদর্শগত জায়গাটা কম্প্রোমাইজ করে ফেলেছে। সে অমিত শাহ হোক কিংবা নরেন্দ্র মোদী হোক, তারা প্রায় অন্ধের মতো বাংলা দখল করবে বলে, সোনার বাংলা গড়বে বলে লাফিয়েছে। কোথায় লাফাচ্ছে, খানাকন্দে লাফাচ্ছে না পুকুরে লাফাচ্ছে, সেটা কিছু দেখেনি। ওরা ধারণা হয়ে গেছিল আমরা 121টা আসনে এগিয়ে গেছি লোকসভায়, সেহেতু আমরা প্রায় বাংলা দখল করে ফেলেছি, এবং সে আওয়াজটাও তুলে দিল ওই 200 পাট্টার ওই সমস্ত। কিন্তু ওগুলো কিছু কাজ করলো না, তার কারণ ওরা গ্রাউন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার কাছে আর কিছু নয়, আদর্শগত একটা পার্টি যে আদর্শের উপর দাঁড়িয়ে চলে, সে যদি আদর্শ কম্প্রোমাইজ করতে থাকে তাহলে তা এই অবস্থাটা হতে পারে। কিন্তু এখনো অবধি সেই কি করতে হবে, আবার আদর্শকে ধরে থাকতে হবে নাকি আরো বেশি করে কম্প্রোমাইজ করে ঘটে যেতে হবে? এই যে সিমলেস ইন্টিগ্রেশন যেটা বলছে, ধরো গোয়ায় হেরে গেছে, সেখানে এই দল বদলু করে আসা, যেখানে যেখানে হেরে যাচ্ছে সেখানে এই যে কেনা বেচা করে নিয়ে আসা, এইটা হচ্ছে তাদের যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এটা কোনোভাবে হোক মানুষের কাছে একটা ভুল বার্তা দিচ্ছে। এবং এই যে যারা চলে যাচ্ছে আজকে, যারা তৃণমূল থেকে বিজেপি থেকে তৃণমূলে আবার ফিরে চলে যাচ্ছে, আমি আবারও বলছি, আমিও মানে বিজেপির নেতারা যে কয়েকজন যে কথাটা বলছে বেনজল যত বেরিয়ে গেলে ভালো হয়, বিজেপি একটা ভায়াবল অপোজিশন হিসেবে পশ্চিমবঙ্গে এখনো আছে এবং আগামী দিনে আরো বড় মাত্রাতেই থাকবে। যতই বেনজল বেরিয়ে যাবে ততই ভালো হয় বিজেপির পক্ষে, সেটা আমার যেটা ধারণা। কারণ একটা ভায়াবল অপোজিশন দরকার, যেটা প্রশান্ত কিশোর বলেছে 40 বছরের একটা রাজনৈতিক সত্য। বেনজলাতে ঢুকেছিল কি করে? না, সেইটাই তো বললাম, আদর্শটাকে কম্প্রোমাইজ করলো। তো যে করে হোক দখল করতে হবে। আমার যদি দখলই রাজনীতি থাকে, কংগ্রেসের অনেকগুলো মাইনাস পয়েন্টস ছিল, বিজেপি তার উপর ক্যাপিটালাইজ করে 2014 এসেছে। 2019-এ 280-81টা এগিয়ে নিয়ে 303-এ গেছিল। সে যে করেই হোক, অনেকে বলেছে বালাকোট, যাই হোক, বিজেপি একটা ন্যাশনালিস্ট পার্টি, দেশটাকে বাঁচাতে পারে। 2019 অব্দি এই বিশ্বাসটা মানুষের ছিল। 2 বছর প্যান্ডেমিকে বিজেপি টালমাটাল খেয়েছে। এখন বিজেপিকে কোনোভাবে অ্যানালিসিস করতে রাজি নই। আগামী 2 বছর তাদের যে সময়টা আছে, তারা কতটা রিকভার করে এটা দেখতে হবে। ঠিক আছে, নিশ্চয়ই আমরা তা দেখতে থাকবো। আর আজকে তো আমরা অনেকটাই আলোচনা করলাম যে বিজেপি ন্যাশনালিস্ট পার্টি দেশকে বাঁচাতে পারে, নির্মল বললেন এটা 2019 অবধি ছিল। এটা একটা স্টুপেন্ডাস ক্লেম, জানো তো সুদীপ্ত? হ্যাঁ, হিমাচলে কার্গিল যুদ্ধের নায়ক হেরে গিয়েছে। হিমাচলে কার্গিল যুদ্ধের নায়ক হেরে গিয়েছে এবং অত্যন্ত চোর বলে পরিচিত বীরভদ্র সিং এর স্ত্রী জিতেছে। হাহা করে হাসি ছেড়ে করে জবাব দিয়েছে, বিজেপি দেশকে বাঁচাতে পারে। সবাই বাঁচিয়েছে, কংগ্রেসও বাঁচিয়েছে। চলে না নির্মাণ সঞ্চালক হিসেবে, আমার তো বলার কোনো জায়গা একটু বলি সঞ্চালক হিসেবে, কথা বলছেন যে এদেশকে কিন্তু জবের থেকে যে প্রধানমন্ত্রী হয়েছেন, যে রাষ্ট্রপতি হয়েছে, তাদের কাছে সমান দায়িত্ব অর্পিত হয়েছে। তারা কিন্তু সবাই সমানভাবে বাঁচিয়েছেন। জওহরলাল নেহেরু থেকে শুরু করে লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী হয়ে ছোট ছোট দলের প্রধানমন্ত্রী যারা হয়েছেন, ভিপি সিং, দেবে গৌড়া, এমনকি চন্দ্রশেখর, ইন্দ্রজিৎ গুজরাল, তারা কিন্তু সমান দায়িত্ব সম্পন্ন প্রধানমন্ত্রী ছিলেন। না, কিন্তু নতুন ভাবে নয়। না না, আমি এই অবধি বলছি, তারপরে তো অনেকে হয়েছে। সমস্ত প্রধানমন্ত্রী সমান দায়িত্বপূর্ণ কাজ করেছেন, সবাই দেশকে বাঁচিয়েছেন। দেশকে বাঁচানোর জন্য কিন্তু ইন্দ্র কুমার গুজরাল বা চন্দ্রশেখর, যারা মাত্র কয়েক মাসের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের অবদান বা তাদের দায়িত্ব নরেন্দ্র মোদী, মনমোহন সিং, এদের অটল বিহারী বাজপেয়ী কারোর থেকে কম ছিল না। বিশেষ করে ব্যক্তি এসে এই দেশকে বাঁচাবে, এটা কিন্তু ফোর্থ পিলার বিশ্বাস করে না। সেটা তো বলা হচ্ছে না। সেটা তো আমাদের বিশ্বাস কিন্তু ভারতের সংবিধানের প্রতি দায়বদ্ধ একটা ব্যবস্থার প্রতি। আমরা কিন্তু সেটার কথাই বলি। সে তো বিজেপিরও তাই, সে তো সংবিধান অনুযায়ী তারা প্লেজ নেয়। বিজেপির কেন
সেখানে সে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট। কিন্তু দলের কথা হচ্ছে, দল কিসে প্লেট নির্মল, কিছু যায় আসে একটা না। সমস্যা, তুমি না সুদীপ্ত, একটা কথা বলবো, একটা কথা বলতে পারি? হ্যাঁ, একটা কথা বলি শিখা। বললে না, এইটাই তো মুশকিল। আচ্ছা শিখা, আমি যেটা বলতে চাইছি যে ওই একটা জিনিস আমি মিস করে গিয়েছি বলার সময়, যে কালচারাল আইডেন্টিটি। গোয়াতে নির্মল ঠিকই বলেছে যে বিজেপি হেরে যাওয়ার পরে সরকার তৈরি করেছে। কয়েকদিন আগে দেখলাম ইটালিতে পোপের সঙ্গে গলা জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী মোদী। সেটা তো গোয়ার ভোটের জন্য। অথচ এই বিজেপির যারা নির্মলদের বন্ধু বান্ধব সহযোগী, তারা মনে করেন যে এখানে খ্রিস্টান পাদ্রীরা খালি ধর্মান্তরণ করেন। তাহলে মোদী কি ধর্মান্তরণের ছায়ে দিলেন ওখানে পোপের ভাটিকানে গিয়ে, না কি করলেন তিনি? তার সঙ্গে 20 মিনিটের কথা হওয়ার কথা ছিল, সেটা 1 ঘন্টা হয়ে গিয়েছে। অর্থাৎ পোপ একটা বার্তা দিন যে মোদী খুব ভালো কাজ করছেন, এটা চাইছেন গোয়া ভোটের আগে। ফলে কালচারাল আইডেন্টিটির কথা কিন্তু প্রধানমন্ত্রী মোদীও ভাবছেন। তিনি জানেন তিনি ভারতকে, আমার মনে হয়েছে কিছুটা যেই ধরনের রবীন্দ্রনাথের মতো দাঁড়িয়েও রেখেছিলেন, সফল হননি সেটা ভিন্ন কথা। হয়তো আগামী দিনে আরো অনেক কিছু করবেন। উনি তো 5 তারিখে আবার কেদারনাথে যাচ্ছেন, সেখানে ধ্যান করবেন। ফলে এই ভোটের আগে এই যে কালচারাল রিলিজিয়াস আইডেন্টিটি, এটাকে যে ব্যবহার করার, এটা ঘটনা। এটা আজকে কিন্তু এটাই বলবো, এটা ভারতীয় রাজনীতিতে এটা বিজেপির অবদান। এই যে আইডেন্টিটি একটা পলিটিক্স তৈরি করা, যে কারণে একটা প্রতিযোগিতা দেখা দিয়েছে, কে কখন কত দুর্গা স্তোত্র বলতে পারেন, কে চণ্ডীপাঠ করতে পারেন, কে পারেন না, চণ্ডীপাঠের ভুলও ধরা হচ্ছে। ফলে এই যে বিষয়গুলো তৈরি হয়েছে, এটা বিজেপির একটা অবদান, এবং আমার মনে হয় এটা কিন্তু ভারতের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত একটি নেতিবাচক দিক, যার জন্য গোটা বিশ্বে এই ব্যাপারে ভারত সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। সুদীপ্ত, অনেক ধন্যবাদ গৌতম দা। আসলে আমাদের সময় তো ফুরিয়ে আসে, আলোচনার সময় শেষ করতে হয়। একটা টোনে শেষ করি আজকে। এই সায়নী দত্ত, এই ভদ্রমহিলা বারবার বলছেন কোনো দিন সাধারণ দর্শকদের প্রতিনিধি যদি সরাসরি উপস্থিত থাকেন আলোচনায়, তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ, আমরা এটা ভাবতেই পারি নিশ্চয়ই। বিশ্বজিৎ বাবু একই কথা বলছেন, মানে আমার কথা কিছু বললেন। আমরা এটা ভাবতেই পারি নিশ্চয়ই। বিশ্বজিৎ বাবু, সায়নী দেবী এবং অন্যদের আমাদের অনুষ্ঠান দেখেন নিয়মিত। আপনাদের বলছি যে হ্যাঁ, আমরা রিলঞ্চ করবো, ফোর্থ পিলার উইথ দি পিপলকে আমরা রিলঞ্চ করবো, নতুন করে সাজিয়ে আমরা আপনাদের সামনে আনছি। এবং হ্যাঁ, অবশ্যই আপনারা যদি থাকেন তাহলে খুবই ভালো হবে। আমরা এটা মনে করি না যে বহু বছর সাংবাদিক হিসেবে চাকরি করেছি বলে, কাজ করেছি বলে, ভাবনা চিন্তা করেছি বলে শিখা মুখার্জি, নির্মল মুখোপাধ্যায় বা গৌতম লাহিড়ী বা সুদীপ্ত সেনগুপ্ত আপনাদের থেকে কিছু বেশি জানে। আপনারা একজন সচেতন নাগরিক হিসেবে যথেষ্টই জানেন এবং বোঝেন, ভাবেন। আপনারা আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবেন, এটা আমার প্রতিশ্রুতি রইল। আগামী দিনে নিশ্চয়ই এরকম অনুষ্ঠানে আমরা আপনাদের অন্তত দুজনকে, মানে দর্শক শ্রোতা যারা দেখেন তাদের মধ্যে দুজনকে আমরা অন্তর্ভুক্ত করব, এটা আমার প্রতিশ্রুতি রইল রাজনৈতিক বিষয়ে আলোচনায়। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক ধন্যবাদ দর্শকদেরও, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং অনুষ্ঠানটা এতক্ষণ করে দেখলেন। এই অনুষ্ঠানটা ইউটিউব চ্যানেলে আপনারা আগামীকাল দেখতে পাবেন। আগামীকাল আপনারা দেখতে পাবেন সকাল 11টার পরে। নমস্কার। শেষ হয়েছে?